তোকে যদি আর একবারও দেখেছি আমার পিছু হাঁটতে, তাহলে আমার যে খারাপ আর কেউ হবে না, মনে রাখিস। আপনি খারাপ হলে আমার কি, আর ভালো হলে আমার কি? আর আপনি ভুল বলছেন। আমি আপনার পিছু পিছু হাঁটতে যাবো কেন? ও তাই নাকি? একা একটা মেয়ে মানুষ দেখে তুই পিছু লেগেছিস, আবার আমাকে ভুল বোঝাচ্ছিস? ভালো করে কথা বলছি, তো বোকা ভাবছিস তাই আমায়? আপনার কি মনে হচ্ছে আপনি ভালোভাবে কথা বলছেন? একজন অপরিচিত মানুষকে তুই তো করে করছেন, আবার নিজেকে ভালো দাবি করছেন। অভদ্র মেয়ে একটা। মুখোমুখি দাঁড়িয়ে আছে একটি প্রাপ্তবয়স্ক ছেলে এবং তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে একটি মেয়ে। বয়স অনুমান করা মুশকিল। গায়ের চামড়া ধবধবে সাদা নয়, তবে কালোও বলা যায় না। শ্যামলা এবং ফর্সার মাঝামাঝি একটা রং হবে, বা উজ্জ্বল শ্যামলা বলা চলে। চোখ দুটো ছোট, গোল গোল, তবে মুখের সাথে বেশ মানানসই। মেয়েটির চোখ দুটো যেন পৃথিবীর সমস্ত মায়া আটকে আছে। নাকটাও বেশ টনটনে, ঘন কালো কুচকুচে চুল, নিঃসন্দেহে তা হাঁটু ছেড়ে যাবে। দেখতে অনেকটাই ছোট বাচ্চাদের মতো বোকাশোকা, তবে কথাবার্তায় মনে হয় পর্যাপ্ত বয়স হয়েছে। গোলগাল আঁখি দুটি প্রচণ্ড বেগে রেগে আছে। চোখ দিয়ে সামনের ছেলেটিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারলে শান্ত হতো, কিন্তু সেটা তো সম্ভব নয়। রাগে ক্ষোভে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, তুই আমায় অভদ্র বললি? তুই নিজে কি? হ্যাঁ, সেই ঢাকা থেকে তুই আমার পিছু লেগেছিস। আমি যে বাসে উঠেছি তুইও সেই বাসেই উঠেছিস। আমি যেখানে নেমেছি তুইও সেখানেই নেমেছিস। আবার মুখে বড় বড় কথা বলছিস। আবারও বলছে আমি আপনার পেছনে এনে, আর আপনি দয়া করে ভদ্রভাবে কথা বলেন। বলবো না ভদ্রভাবে কথা? কি করবি তুই, মিথ্যেবাদী ছিনতাইকারী কোথাকার? ছেলেটি এখন পর্যন্ত শান্ত ছিল, এ বিষয়ে এতটা গুরুত্ব দেয়নি। তবে ছিনতাইকারী শব্দটা চরমভাবে গায়ে লেগেছে তার। 6 ফুট লম্বা ছেলেটি পারছে না তার সামনে থাকা বাচ্চা চেহারার মেয়েটিকে তুলে নিজের সামনে থেকে সরিয়ে ফেলতে। ঘন পাপড়ির বড় বড় চোখ জোড়া রাগের পরিমাণ বুঝিয়ে দিচ্ছে। চোখে যেন রক্ত জড়ো হচ্ছে। ছেলেটির চোখ মুখের এমন অবস্থা দেখে ভীষণ ভয় পেল মেয়েটি, তবে তা ভেতরে চাপা রেখে শুকনো ঢোক গিলে নিল। চোখ পাকিয়ে গলা উঠিয়ে একটুখানি এগিয়ে গেল কিছু বলতে। কোনো দিক বিদিক চিন্তা না করে সজোরে একটা চর বসিয়ে দিল ছেলেটি। চটটার গতি সামলাতে না পেরে গালে হাত দিয়ে বসে গেল মাটিতে। মাথা ভনভন করে ঘুরছে। ছেলেটির টের পেল সে অতিরিক্ত করে ফেলেছে। যাই হোক না কেন, একজন অচেনা মেয়ের গায়ে হাত তোলা মোটেও উচিত হয়নি। তার বোকামির জন্য নিজেই নিজেকে গালি দিল। হাঁটুতে ভর দিয়ে মেয়েটির সামনে বসে তাকালো মুখের দিকে। চোখে টল টল করছে পানি। গলা খাকারি দিয়ে অপরাধী সুরে বলল, দেখুন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাকে হাত তোলা আমার মোটে উচিত হয়নি। তবে আপনি আমার বিরুদ্ধে যা কিছু বলেছেন সেসব একটা সত্যি নয়। হ্যাঁ, আমি মানছি আপনি যে বাসে করে ঢাকা থেকে এসেছেন, আমিও সেই বাসে করে এসেছি। আপনি যেখানে নেমেছেন আমিও সেখানে নেমেছি। আপনি যে পথে যাচ্ছেন আমিও সেই পথে যাচ্ছি। তার মানে এই না যে আমি আপনাকে অনুসরণ করছি। আমি আমার বন্ধুর বাড়িতে এসেছি, আগে একবার এসেছিলাম, এই পথ দিয়ে গিয়েছে। আর জানি না কিভাবে আপনার পথ আমার পথ এক হয়ে গিয়েছে। আরেকটা কথা হচ্ছে, এই এত বড় গ্রাম জুড়ে তো আর আমার বন্ধুর বাড়ি না। তবে হয়তো আপনি আমার বন্ধুর পাশের বাড়িতেই যাচ্ছেন, তাই আমাদের পথ এক। আচ্ছা, যাই হোক, আমি আবারও আমার কাজের জন্য ক্ষমা চাচ্ছি। আপনি আগে যান, আমি পরে আসছি। তাহলে তো আপনার মনে হবে না যে আমি আপনাকে অনুসরণ করছি। মেয়েটি উত্তরে কিছুই বলল না, তবে চোখে ভীষণ রাগ নিয়ে তাকিয়ে আছে ছেলেটির দিকে। কি করা উচিত কিছু ভেবে না পেয়ে হাত বাড়িয়ে দিল মেয়েটির দিকে। ইশারা করে বলল তার হাত ধরে উঠে দাঁড়াতে। নিজ গায়ের শক্তি ব্যবহার করে উঠে দাঁড়ালো মেয়েটি। কাপড়ে লেগে থাকা ময়লাগুলো দুহাতে ঝেড়ে নিল। কাপড় বোঝাই ছোট্ট ব্যাগটা হাতে নিয়ে তার পথে হাঁটা ধরল। 4 কদম এগিয়ে গিয়ে থামল। তখনও ছেলেটি হাঁটুতে ভর করেই বসেছিল। মেয়েটির দিকে তাকিয়ে দেখছিল সে ঠিক কোন দিকে যায়। এবার মেয়েটি পেছন ফিরে ছেলেটির চোখে চোখ রেখে বিড়বিড় করে কিছু বলছে, তবে কি বলছে তা বোঝার উপায় নেই। চোখ মুখ দেখে একটুখানি আন্দাজ করতে পারল ছেলেটি। আজ যা কিছু হয়েছে তার প্রতিশোধ নেবে সে। মেয়েটি চলে গেল। এখন আর তাকে দেখা যাচ্ছে না। মেয়েটির এমন ধরনের হুমকির কথা মনে করে হা হা করে হেসে বলল, প্রতিশোধ নেওয়ার কথা ভুলে যাবে। হ্যাঁ, জীবনে আর তোমার সাথে দেখা হচ্ছে না। চট করে উঠে দাঁড়িয়ে কাঁধে ব্যাগটা নিয়ে ভাবতে লাগলো, এই পথে গেলে নিশ্চিত আবার সেই মেয়েটির সাথে দেখা হবে, তাহলে আবার নতুন কেলেঙ্কারি হবে। না না, এই পথে যাওয়া যাবে না।
কিন্তু অন্য পথের সন্ধানও তো আমার জানা নেই। কি করব এখন? অল্প সময়ে চারপাশটা দেখে নিল। একটা মেঠো পথ নজরে এলো, তবে সেই পথ ধরে তার বন্ধুর বাড়ি পর্যন্ত পৌঁছানো যাবে কিনা জানা নেই। চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। সিদ্ধান্ত নিল যে মোড় থেকে এই পথ ধরেছিল পুনরায় সেই মোড়ে গিয়ে বসে থাকবে। এক পা এগোতেই টুংটাং করে ফোন বাজতে শুরু করলো। বিরক্ত নিয়ে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করলো। স্ক্রিনে চোখ বোলাতেই মেজাজটা বিগড়ে গেল দ্বিগুণ। কল রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে পুরুষালী গলায় বলল, ও লা 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 লা। কিরে দোস্ত, কোথায় তুই? এত সময় লাগে আসতে? কখন থেকে অপেক্ষা করছি তোর জন্য, জলদি আয়। শালা তোর মতো তোর এলাকাটাই বিপজ্জনক। ওপাশের মানুষটি হেসে বলল, হ্যাঁ তা ঠিক, আমি যা কিছুর সাথে যুক্ত আছি সবই বিপজ্জনক, কিন্তু তুই এখন কোথায় আছিস সেটা তো আগে বল। সন্ধ্যা হয়ে এলো, আর কতক্ষণ লাগবে আসতে? আমি আছি মোড়ের আশেপাশে। আশেপাশে না থেকে জলদি বাড়িতে আয়, সবাই অপেক্ষা করছে, রাখছি এখন। এপাশের মানুষটি চটজলদি বলে উঠল, শোন শোন পাভেল, হ্যাঁ হ্যাঁ বল, শুনছি তো। মোড় থেকে পশ্চিমের পথটা ব্যতীত অন্য কোনো পথ আছে তোদের বাড়ি যাওয়ার? কেন, কি হয়েছে? সোজা পথ রেখে অন্য পদের খোঁজ করছিস যে? কোনো সমস্যা দোস্ত? প্রচুর সমস্যা। এই সোজা পথে একটা বাঘিনী গেছে, তা আমাকে অন্য পথে যেতে হবে। বাঘিনী মানে? পরে সবকিছুই বলবো, এখন যেটা জিজ্ঞেস করেছে সেটা বল। পথ বলতে এই একটাই পথ আছে যেটা ধরে আমাদের বাড়ি আসা যায়। তাহলে আমি ঢাকায় ফিরে যাচ্ছি। মানে কি, তোর সময় ছিল না বলেই তো আমি বিয়ের তারিখ এতটা পিছিয়ে দিয়েছি, এখন কিনা তুই এমন করছিস? আচ্ছা কি হয়েছে আমাকে খুলে বল তো, কিসের বাঘিনী, কি করেছে? এত কিছু বলার মুড নেই পাভেল, আমি এই পথে যাব না, এটাই ফাইনাল। আচ্ছা আচ্ছা, তুই যেখানে আছিস সেখানেই দাঁড়া, আমি কাউকে পাঠাচ্ছি। ওকে বাই। কান থেকে ফোনটা নামালো। এবার যেন ভেতর থেকে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। তার হালকা লাগছে খুব। অযথা ঝামেলা কারি বা ভালো লাগে। ছেলেটি বারবার তার হাতে থাকা ঘড়িটি দেখছে। চারিদিকে আধার নেমে এসেছে। মাগরিবের আজান দিয়েছে মিনিট 2 হবে। আশেপাশে বাড়িঘর আছে বলেও মনে হচ্ছে না। কোথাও একটু আলো দেখা যাচ্ছে না, এতটা রাত হয়নি, তবে চারিপাশে ঝোপঝাড় থাকার কারণে আধারটা বেশি টের পাওয়া যাচ্ছে। গ্রামের এমন পরিবেশ হালকা ভয় কাজ করছে। কিছুক্ষণ পরপর মোড় থেকে 2-1 করে লোক বাড়ির দিকে যাচ্ছে। কেউ বা আবার মোড়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছে। ছেলেটি চুপচাপ দাঁড়িয়ে মশার কামড় উপভোগ করছে। আনুমানিক 30 মিনিট হবে ছেলেটি দাঁড়িয়ে আছে। কলে তার বন্ধু কাউকে পাঠানোর আশ্বাস দিলেও এখনো পর্যন্ত কেউই আসেনি তাকে নিতে। ছেলেটি যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে তার বন্ধুর বাড়ি যেতে 10 মিনিটের পথ। রাগে বন্ধুকে নানান ভাষায় গালি দিচ্ছে। কল করার উদ্দেশ্যে পকেট থেকে ফোন বের করতে যাবে, তৎক্ষণাৎ একটা বাইক এসে ছেলেটির সামনে ব্রেক কষল। পকেট থেকে হাতটা বের করলো, বাইকের উপর বসা মানুষটার দিকে না তাকিয়ে ঝাড়ি দিয়ে বলল, 10 মিনিটের পথ, আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, এত সময় লাগে আসতে? সমস্যা হলে দাঁড়াতে বলি কেন, আমি একা চলে যেতাম। বাইকে বসা ছেলেটা অচেনা সুরে বলল, সরি রাহিম ভাইয়া, আসলে বড় আব্বু নেই তো, তাই পাবেল ভাইকেই সব দিক সামলাতে হচ্ছে, কাউকে পাচ্ছিল না আপনাকে নিতে আসতে। বিয়েবাড়ির সবাই সবার মতো ব্যস্ত। আমি গিয়েছিলাম অন্য একটা কাজে, বাড়ি এসে শুনি আপনি এখানে আটকে আছেন, তাই চটপট করে চলে এলাম আপনাকে নিতে। দ্রুত হাত চালিয়ে পকেট থেকে ফোনটা বের করলো রাহিম। ফ্ল্যাশলাইট চালিয়ে খেয়াল করলো এটা তার বন্ধু পাবেল নয়, অল্প বয়সের একটি ছেলে। এবার রাহিম ব্যাপারটা বুঝে মাথা থেকে রাগ নিয়ে বলল, তোমার নাম কি, আর তুমি পাভেলের কি হওয়া সম্পর্কে? ছেলেটি একগাদা হেসে উত্তর দিল, ভাইয়া আমার নাম সাদিক, আমি আর পাবেল ভাই ইয়া চাচাতো জ্যাঠাতো ভাই হয়। আমার আব্বুর বড় ভাই হচ্ছে পাবেল ভাইয়ার আব্বু। ও আচ্ছা, কিন্তু তোমাকে দেখিনি তো এর আগে যখন এসেছিলাম। আমরা তো কেউই বাড়িতে থাকি না ভাইয়া, বড় আব্বুর পরিবার, মেজো আব্বুর পরিবার এবং আমাদের পরিবার কর্মসূত্রে এক এক পরিবার এক এক জায়গায় থাকে। শুধুমাত্র বিয়ে বা কোনো প্রোগ্রাম হলে সবাই একসাথে বাড়িতে আসে। আপনি হয়তো অন্য সময় এসেছিলেন, এজন্য আমাদের কাউকে দেখেননি। আজ চলেন সবাইকে একসাথে দেখতে পাবেন। রাহিম মৃদু হেসে সাদিকের পেছনে চড়ে বসল। কাঁধের উপর 2 হাত রেখে বলল, তুমি অনেক ছোট, ঠিকঠাক সামলাতে পারো তো?
চিন্তা নেই ভাইয়া, আমি পারবো। তবে পাবেল ভাইয়ার এই গাড়িটা আমার জন্য অনেকটাই বড় হয়ে গেছে, তাই না ভাইয়া? হুম, অনেকটাই। আমি ভেবেছিলাম পাবেল এসছে আমাকে নিতে, তাই তো ঝাড়ে দিয়েছে এভাবে। সেটা আমি বুঝতে পেরেছিলাম ভাইয়া। তাই? আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? নিউ 10। মাশাল্লাহ, এবার চলো, অনেক দেরি হয়ে গেছে। সাদেক কথা বাড়ালো না আর মাথা নাড়িয়ে সহমত পোষণ করে বাইক স্টার্ট দিল। বিশাল আকৃতির গেট সাজানো হয়েছে, লাইটিংয়ের ব্যবস্থাটা ভীষণভাবে মুগ্ধ করেছে। বাড়িঘরের বিশাল এরিয়া এত সুন্দর করে সাজানো হয়েছে, গেটে বাইক দাঁড় করিয়েছে। রাহিম নেমে দাঁড়ালো। দূর থেকে পাবেল রাহিমকে দেখতে পেয়ে এক প্রকার দৌড়ে এলো। বন্ধুকে সামনে পেয়ে একগাল হেসে কোলাকুলি করে বলল, সরি দোস্ত, আসলে কি বলবো, একা সব দিক দেখতে হচ্ছে, সবাইকে ডেকে ডেকে কাজ করাতে হচ্ছে। বাবা নেই জানিস তো, 2জন চাচা আছেন। ভেবেছিলাম আমাকে কিছু করতে হবে না, কিন্তু তারা কাজে এত ব্যস্ত যে আগামীকাল আসবেন। আজ আসতে পারবেন না, শুধু ভাই বোনেরা এসেছে। অবশ্য খালা খালু মামা ওনারা এসেছেন, তবে তারা সেকেন্ডে সেকেন্ডে রাগারাগি করে চলে যেতে চাইছে। কত দিক ম্যানেজ করব বল, আমার ভাগ্যটাই খারাপ বুঝলি। পাবেলের দুঃখী চেহারাটা দেখে ভীষণ মায়া লাগলো রাহিমের। বন্ধুর কাঁধে ভরসার হাত রেখে বলল, চিন্তা করিস না, আল্লাহ আছেন, ভরসা রাখ। আমার 2 দিন আগে আসা উচিত ছিল, কিন্তু কি করব, তুই তো সবই জানিস, কতটা প্রেশারও দিন যায় আমার। তবে এখন এসছি, কি করতে হবে তুই শুধু বলবি আমাকে, দেখবি সব ঠিক হয়ে আছে। রাহিমের কথায় সন্তুষ্ট হয়ে হা হা করে হেসে উঠল পাবেল। হাসি থামিয়ে বলল, ঘরে যা, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে, তারপর চটপট তৈরি হয়ে নিবি। ঘরে পাঞ্জাবি রাখা আছে, ও বাড়িতে হলুদ নিয়ে যেতে হবে। ঠিক আছে, সমস্যা নেই, তুই আমাকে ঘরটা দেখিয়ে দে, তাহলেই হবে। আগেরবার যে ঘরে থেকেছিস সেটাই চল, আগে মায়ের সাথে দেখা করিয়ে আনি। রাহিম রাহিম করে তো মা একেবারে বেহুশ হয়ে যাচ্ছে। পাবেলের কথায় রাহিম হাসল। দুজনেই ভেতরের দিকে হাঁটতে লাগলো। রাহিম তো চোখ ঘুরিয়ে শুধু চারদিকটা ভালোভাবে দেখছে। খুঁজতে খুঁজতে অবশেষে দেখা মিলল পাবেলের মা পারভিন বেগমের। রাহিম গিয়ে তাকে সালাম দিল। সুন্দর হেসে পারভিন বেগম সালামের উত্তর দিলেন। রাহিম অনেক লম্বা হওয়ায় তিনি মাথায় হাত বুলাতে পারলেন না। রাহিমের বাহুতে হাত বুলিয়ে দিয়ে বললেন, বাবা গো, কতদিন পরে তোমাকে দেখলাম। কেমন আছো তুমি বাবা? আন্টিকে তো ভুলেই গেছো, একটুও দেখতে আসো না। আমি কিন্তু রাগ করেছিলাম তোমার উপর, কিন্তু এখন তুমি এসেছো, তাই সব রাগ শেষ। রাহিম কিছু বলার আগেই পাবেল পাশ থেকে বলে উঠল, হ্যাঁ, তুমি কত রাগ করছো জানা আছে। রাহিম রাহিম করে তো মাথা খাচ্ছিলে সারাদিন। পারভিন বেগম আলতো হাতে পাবেলকে একটি চড় দিয়ে বললেন, তুই চুপ কর পাজি ছেলে। আমার বাবাটা এতদিন পরে আসছে, তাই চিন্তা হচ্ছিল পথে ঘাটে কোনো বিপদ হয় কিনা। পারভিন বেগমের কথা শুনে রাহিমের মনে মোচড় দিল। পথের সেই বাঘিনী বিপত্তির কথা স্মরণে এলো। সবকিছু চাপা রেখে মুচকি হেসে বলল, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় কোনো সমস্যা হয়নি আন্টি। ভীষণ ভালো লাগছে এখানে আসতে পেরে। যাও বাবা, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। জি আন্টি। ঘরের উদ্দেশ্যে এক পা বাড়াতে একজন ভদ্রমহিলা সামনে এসে দাঁড়ালেন। রাহিমকে ইশারা করে দেখিয়ে পারভিন বেগমকে জিজ্ঞেস করলেন, ওকে আপা, চিনি বলে তো মনে হচ্ছে না। পারভিন বেগম এক গাদা হেসে বললেন, ও রাহিম, পাভিলের একমাত্র ভালো বন্ধু। তুই ছবি দেখেছিলে, হয়তো মনে নেই। ও আচ্ছা, তা বাবা তুমি কি করছো? পড়াশোনা তো শেষ নিশ্চয়ই। রাহিম মুচকি হেসে উত্তর দিল, জি আন্টি, পড়াশোনা শেষ, বাংলাদেশ আর্মিতে আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, বিয়ে শাদী করেছো? পাশ থেকে পাবেল কিছুটা বিরক্তির সুরে বলে উঠল, আহ খালামণি, ও সবেমাত্র এসেছে, একটু ফ্রেশ হতে তো দাও। তুমি তোমার সব প্রশ্ন জমিয়ে রাখো, ও ফ্রি হয়ে এসে উত্তর দিবে। ঠিক আছে, এখন বাই। নিজের কথাটুকু শেষ করেই রাহিমের হাত ধরে টেনে সেখান থেকে চলে এলো। পেছন থেকে কেউ ডাক দেয় রাহিমকে। ঘরটা দেখিয়ে চলে গেল পাবেল। বিয়েবাড়ি মানেই প্রচুর মানুষজন, হই হুল্লোড়, আমোদ। এদিকে একটু বেশি ভিড়। ছোট থেকে বড় সবাই হলুদ রাঙা শাড়ি পরেছে, তাজা ফুল দিয়ে সুন্দর করে সেজেছে।
এদিকে আর নজর না দিয়ে সোজা বিল্ডিং ঘরটার দিকে গেল রাহিম। 3টে ঘর ভর্তি মানুষ, শেষে আর একটি ঘর অবশিষ্ট আছে। সেই ঘরের দরজার সামনে গিয়ে থামল। দরজাটা আধ খোলা, সারা বাড়ি জুড়ে আলোর খেলা চলছে, তবে এই ঘরটা যেন আধারে তলিয়ে আছে। ভেতরে কেউ আছে কিনা তা ঠিক বোঝা যাচ্ছে না। রাহিম দরজার দিকে ঝুঁকে কান পেতে রইল। বাহিরের সব শব্দে ভেতরে সারা শব্দ কিছু আন্দাজ করা যাচ্ছে না। রাহিমের মনে হলো ভেতরে কেউ নেই। কেউ থেকে থাকলে অবশ্যই ঘরে আলো জ্বলত। আল্লাহর ভরসা বলে ঘরে ঢুকে গেল রাহিম। এবার দরজা বন্ধ করে দিল। আধারে কিছু দেখতে পাচ্ছে না। পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সুইচ বোর্ড খুঁজে নিল। ঘরে আলো জ্বলছে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল রাহিম। ঘরটা একেবারেই এলোমেলো। বিছানার মেঝেতে এখানে ওখানে এটা সেটা ছড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে এখনই একদল গন্ডার এসে সব কিছু এলোমেলো করে দিয়ে গিয়েছে। কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে বিছানার একপাশে রেখে দিল। দ্রুত হাতে গা থেকে কালো রঙের শার্টটা খুলে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিল। অনেকটা সময় জার্নি করেছে, তাই বিছানা দেখে লোভ সামলাতে পারেনি। বাইরে মানুষের হুড়োহুড়ি লেগে আছে, চরম ব্যস্ত সবাই, কারো একদণ্ড সময় নেই। এদিকে রাহিম নিশ্চিন্তে চোখজোড়া বুঝে নিল। মিনিট 2 হয়েছে রাহিম ওভাবে শুয়ে আছে। তার চোখে আধ ঘুম। মন বলছে উঠতে হবে, চোখ বলছে ঘুমোতে হবে। দুটো নয় ক্লান্ত শরীর। কানে আওয়াজ এলো দরজা খোলার, তবে তার স্পষ্ট মনে আছে ঘরে ঢোকার সময় দরজা বন্ধ করেছে। তৎক্ষণাৎ মেয়েলি কণ্ঠে চিৎকারের শব্দ কানে এলো। চিৎকারের শব্দ এতটাই তীব্র ছিল যে রাহিম বিছানা থেকে লাফিয়ে উঠল। আধ ঘুমন্ত চোখ জোড়া অস্বাভাবিকভাবে বড় হয়ে গেল তার সামনে থাকা মেয়েটিকে দেখে। ঠিক একইভাবে মেয়েটিও চোখ বড় বড় করে তাকিয়ে আছে রাহিমের দিকে। চোখে তার ভয়াবহ আগুন জ্বলছে। রাহিম চোখে ভুল দেখছে বলে দুহাতের তালু দিয়ে ভালো করে চোখ ডলে নিল, তবে লাভ হলো না। সেই একই মানুষ রাহিমের সামনে দাঁড়িয়ে রাগে গজগজ করছে। মেয়েটিকে দেখে যতটা না আশ্চর্য হয়েছে, তার চেয়ে দ্বিগুণ আশ্চর্য হয়েছে মেয়েটির শরীরে পর্যাপ্ত পরিমাণে কাপড় নেই দেখে। চোখ বন্ধ করে রাহিম দ্বিমুখী হয়ে দাঁড়ালো। দরজা ঠিক ভেতর থেকেই বন্ধ করা, তবে এই মেয়েটি কোত্থেকে উড়িয়ে এলো ঘরের মধ্যে, তাও আবার এমন অবস্থা। সব কিছুই কেমন গুলিয়ে যাচ্ছে রাহিমের। দরজা খুলে দৌড় দেবে কিনা চিন্তা করছে, কিন্তু তার গায়ে শার্ট নেই। ঘর থেকে বেরোলেই বহু মানুষের সম্মুখীন হতে হবে। শার্ট নিতে গেলেও তো আবার মেয়েটির মুখোমুখি হতে হয়। কি করা যায়? তবে এখানে বেশিক্ষণ থাকাটা বিপজ্জনক। যদি কেউ দেখে দুজন একসাথে একই ঘরে, তবে কি উপায়? নিশ্চিত গ্রামবাসী বদনাম রটাবে। রাহিম এটা ভেবে খুশি হলো যে বাইরের কেউ মেয়েটির চিৎকার শুনতে পায়নি, নয়তো খুবই বাজে অবস্থার সৃষ্টি হতো। সম্ভবত মেয়েটি শাড়ি পরার প্রস্তুতি নিচ্ছে। শরীরে ব্লাউজ এবং পেটিকোট ছাড়া আর কোনো কাপড় নেই। মেয়েটি কাঁদছে, বেশ বোঝা যাচ্ছে রাগে এবং লজ্জার কারণেই এভাবে কাঁদছে। কিছু মেয়ে মানুষ আছে তারা নিজের রাগ সামলাতে না পেরে কেঁদে দেয়। হয়তো এই মেয়েটিও তাদের দলের একজন। রাহিম নিজেও খুব লজ্জা পেয়েছে এমন একটা ঘটনার জন্য। তার মনে একটাই ভয়, যদি লোক জানাজানি হয় বন্ধু কী ভাববে তাকে। সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলল রাহিম। গলা খাকারি দিয়ে ছোট্ট সুরে বলল, দেখুন, যা হচ্ছে সবকিছু কাকতালীয় ঘটনা। আমার কোনো খারাপ ইচ্ছে ছিল না এবং এখনও নেই। দয়া করে ভুল বুঝবেন না আমায়। মেয়েটির কাদার শব্দ নেই এখন। হালকা নাক টেনে উত্তর দিল, কোনটাকে কাকতালীয় ঘটনা বলছেন আপনি? সেই ঢাকা থেকে আমার বাড়ি পর্যন্ত? এতটুকু বলে থামল মেয়েটি। রাহিম বলতে লাগলো, আমি বুঝিয়ে বলছি আপনাকে, আপনি গায়ে গেছে জড়ান, আমি পেছন ফিরব। চটপট পেছন থেকে পাল্টা জবাব এলো, আপনি কি ভেবেছেন আপনাকে শরীর দেখানোর জন্য আমি এখানে ওইভাবে আছি? রাহিম নিশ্চিন্ত হলো। পেছন ফিরে দুপা এগিয়ে গেল। গায়ে চাদরের মতো কিছু একটা জড়িয়ে বিছানার একপাশে বসে আছে মেয়েটি। রাহিম চট করে শার্টটা পরে নিল। মেয়েটি ভেজা চোখ দুটো মুছে ঠান্ডা মেজাজেই রাহিমের উদ্দেশ্যে বলল, জানি না আমার সাথে আপনার কিসের শত্রুতা। যদি আমার সাথে আপনার শত্রুতা থেকেই থাকে তাহলে সেটা ব্যক্তিগতভাবে প্রতিশোধ নিতে পারতেন। তখন যখন পথে একা ছিলাম আমি আর আপনি চর মারলেন, তখনই বলতে পারতেন প্রতিশোধ। এভাবে আমার বাড়ি পর্যন্ত চলে এসে কাজটা ভালো করেনি। একটা চেয়ার টেনে তাতে রাহিম বসল। মেয়েটির মাথা নিচু। রাহিম এক নজর দেখে সেও নিচের দিকে ঝুঁকে শান্ত গলায় বলল, আমি আসলে জানি না এসব কি হচ্ছে। আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, আর আমি এটাও জানতাম না যে এটা আপনার বাড়ি। আমি দুঃখিত।
মেয়েটি হাউমাউ করে কেঁদে উঠল। রাহিমের বুঝতে অসুবিধা হচ্ছে এভাবে কাঁদার কারণ কি না বুঝে প্রশ্ন করল রাহিম। এভাবে কাঁদছেন কেন? আমি বেরিয়ে যাচ্ছি এক্ষুনি। মেয়েটি কান্না চলমান রেখেই বলল, আব্বুর কানে যদি এসব কথা যায় তবে নিশ্চিত আমার মাথার ঘাড়ে থাকবে না। আর ছোট আব্বু যদি নিতে জানতে পারেন, ভাইয়ারা সবাই যদি শোনে তাহলে তো মেরেই ফেলবে আমায়। বাড়ি ভর্তি মানুষ, কি করব আমি এখন? পুরো গ্রামে বদনাম ছড়িয়ে পড়বে আমি ছেলেদের সাথে খারাপ সম্পর্ক করেছি। আমি ঘর থেকে বেরোবো কি করে? আপনি এত বড় ক্ষতি কেন করলেন আমার? কথাগুলো শুনে রাহিমের মুখটা মলিন হয়ে গেল। তার কারণে একজন মেয়েকে অপবাদ দেয়া হবে। রাহিম অপরাধ বোধ থেকে বলল, দেখুন, আমি আপনার ক্ষতি করতে আসিনি। আমি তো আপনাকে চিনি না। পথে একবার দেখা হলো, আবার এখানে। শুধু যে আপনার বদনাম হবে সেটা কিন্তু না। আমি এবারে তো অতিথি হিসেবে এসেছি, আমারও বদনাম হবে। সত্যি আমার ভীষণ খারাপ লাগছে। আমি ইচ্ছেকৃত এসব করিনি। প্লিজ বোঝার চেষ্টা করুন। দরজায় কড়া নাড়ছে কেউ। ওপাশ থেকে রাইকা বলে কেউ ডাকছে। রাহিম এবং মেয়েটি উঠে দাঁড়ালো। দুজনের চেহারায় ভয় স্পষ্ট। রাহিম বলল, আপনাকে ডাকছে? হ্যাঁ। তাহলে মেয়েটির নাম রাইকা। চেহারার সাথে নামটার মিল আছে। রাহিম বলল, পাভেল সম্পর্কে আপনার কি হয়? আমার ভাইয়া। কেমন ভাইয়া? আমার বড় আব্বুর ছেলে। আর সাদিক? আমার ছোট আব্বুর ছেলে। ও আচ্ছা, পাভেল আমার বন্ধু। কথাটা শুনে রাহিমের দিকে তাকালো রাইকা। পা থেকে মাথা পর্যন্ত পরখ করে দেখে বলল, আপনি রাহিম আহমেদ? হ্যাঁ। আপনি চেনেন আমাকে? চিনি বলতে সেরকম না, ভাইয়ার কাছে শুনেছি আপনার কথা, তবে দেখিনি কোনোদিন। কিন্তু হ্যাঁ, ভাইয়ের মুখে যেমন শুনেছি আপনি মোটেও তেমন নন। আপনি খুবই খারাপ একজন মানুষ। রাহিম আর কিছু বলতে পারল না। দরজার ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে বলল, কি রে ট্রাইকা, এতক্ষণ লাগে দরজা খুলতে? আমি তো দরজা খুলে রেখেই গিয়েছিলাম, তুই বন্ধ করেছিস কেন? জলদি খোল, নয়তো তোকে রেখেই চলে যাব। রাইকা কি করবে বুঝতে না পেরে বলল, রুমা আপু, তুমি যাও, আমি আসছি। আমি গেলে তোকে শাড়ি পরিয়ে দেবে কে? নাকি ব্লাউজ পেটিকোট পরে যাবি? রুমুর কথা শুনে রেগে গেল রাইকা। রাহিমের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে ছোট্ট করে বলল, সব দোষ আপনার। রাহিম নিচু স্বরে বলল, সরি, আপনি আলো নিভিয়ে দরজা খুলে দিন। আমি চুপচাপ বেরিয়ে যাচ্ছি। তবে একটু অনুরোধ করছি, আপনি দয়া করে এই ব্যাপারটা কারোর সাথে শেয়ার করবেন না। এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি আপনাকে অনুসরণ করিনি। প্লিজ কাউকে কিছু বলবেন না। এসবের জন্য আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। শুধু ব্যাপারটা চেপে যান, নয়তো বন্ধুর কাছে মারিজ্জত থাকবেন। রাইকা যেন কিছুটা ভাব নিয়ে বলল, আপনাকে আমি পরে দেখে নিব। রাহিম তার ব্যাগটা নিয়ে দরজার এক পাশে দাঁড়ালো। রাইকা গিয়ে ঘরের আলো নিভিয়ে দিল। এবার দরজা খুলে দিয়ে রুমুকে সামনে থেকে জড়িয়ে ধরল, যাতে সে রাহিমকে বেরোতে না দেখে। ঘর থেকে বেরোতে সাদিকের সাথে দেখা হলো। সাদিক জানতে চাইল সে এখনও তৈরি হয়নি কেন। রাহিম সব কিছু গোপন রেখে শুধু এতটুকুই বলল যে সে সঠিক ঘর খুঁজে পায়নি। সাদিক রাহিমকে সঙ্গে করে তার নিজের ঘরে নিয়ে গেল। এবার সেখানে রাহিম নিজের মতো করে তৈরি হতে শুরু করল। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে অনেকক্ষণ যাবৎ। যত রাত হচ্ছে ততই বাড়ির বিয়ের আমেজ বাড়ছে। চারিদিকে সবাই ছুটোছুটি করছে। রাহিম ধীরে সুস্থে তৈরি হয়ে নিল। কাঁচা হলদে রঙের একটি পাঞ্জাবি পরেছে রাহিম। যদিও পাবেল বাদে বাকি সব ছেলেরাই এই একই রঙের পাঞ্জাবি পরেছে, গায়ে হলুদ বলে কথা। পারভিন বেগম রুমুর হাতে খাবার পাঠিয়েছেন রাহিমের জন্য। রুমু পাবেলের বড় বোন, বিয়ে হয়েছে, দুটো বাচ্চাও আছে তার। ভাইয়ের বিয়ে উপলক্ষে 15 দিন আগে চলে এসেছে বাড়িতে। বলা যায় রুমু নিজের হাতে সব কিছু করেছে। পারভিন বেগম প্রায় সময় অসুস্থ থাকেন, তেমন কাজ করতে পারেন না। রুমুর সাথে রাহিমের বেশ ভালোই সম্পর্ক। পাবেলের সাথে একবার শীতে গিয়েছিল রুমুর শ্বশুরবাড়ি। রুমুর শ্বশুরবাড়ির সবাই খুব আদর করেছিল রাহিমকে। রুমুর স্বামী একজন সরকারি কর্মকর্তা, তিনিও ভীষণ ভালো মনের মানুষ। রুমু খাবার দিয়ে বলে গিয়েছিল জলদি খাবার খেয়ে বাইরে যেতে। রাহিম চটপট খেয়ে দিয়ে বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। কিছু একটা মনে হতেই চট করে এসে আয়নার সামনে দাঁড়ালো। এপাশ ওপাশ ভালো করে দেখতে লাগলো। শ্যামলা গায়ের রং, এত বেশি মোটা নয়, 6 ফুট উচ্চতার মানুষের সাথে মানানসই স্বাস্থ্য, গালে খোঁচা দাড়ি। সেই দাড়িতে হাত বুলিয়ে হাসল রাহিম।
গালে টোল পড়াতে যা সুন্দর লাগছে তাকে। এখানে কোনো মেয়ে থাকলে নির্ঘাত প্রেমে পরিচিত। আয়না থেকে চোখ সরিয়ে নিল, মানিব্যাগ মোবাইল সব ঠিকঠাক নিয়েছে কিনা চেক করলো। হাত ঘড়িটা হাতে পড়তে পড়তে ঘর থেকে বেরিয়ে গেল। উঠানে এসে চারপাশ পর্যবেক্ষণ করলো, বাঘিনী নেই কোথাও। রাহিব মনে মনে খুশি হয়ে বলতে লাগলো, যাক বাবা, বিপদের সাথে দেখা না হয় মঙ্গল। এই বলে পাভেলের খোঁজে তার ঘরে গেল। এখনো পুরোপুরি তৈরি হয়নি পাভেল। বিছানার উপর বসে রাহিম বলল, শালা এত সময় লাগে তৈরি হতে? সামান্য গায়ে হলুদের প্রোগ্রামে যাচ্ছি আমরা, এতে তোর এমন অবস্থা। কাল যখন বিয়ে করতে যাবি তখন কি করবি বলতো? শোন, তোকে ফ্রিতে একটা বুদ্ধি দিচ্ছে। আজ গায়ে হলুদের প্রোগ্রাম শেষে বাড়ি এসে আর ঘুমাবি না, ঠিক আছে? সারা রাত ধরে তৈরি হতে থাকবি, যাতে কাল বরযাত্রী যেতে দেরি না হয়। রাহিমের কথা শেষ হলো। ঘরে সাদিক সাথে গ্রামের আরো 2-3 ছেলে ছিল। তারা সশব্দে হেসে উঠল। সবার হাসি দেখে পাবেল মুখখানা এমন করলো যে দেখে মনে হচ্ছে সে অপমান বোধ করছে, কিন্তু আসলে তো সত্য নয়। পাবেল আনন্দ পায় তার বন্ধুর এমন ধারা কথাবার্তায়। সে বেশ ভালো করে বুঝতে পারে তার বন্ধুকে। পাবেলও ইয়ার্কি সুরে বন্ধুকে জবাব দিল, যত হাসার হেসে নাও বন্ধু, তোমার সময়ও ঘনিয়ে আসছে, তখন দেখবো তুমি কি করো। আজকের হাসিটা তোলা রইল, বুঝলে? সারা জীবন তোলাই রেখো বন্ধু, কিন্তু কোনো লাভ হবে না, এটা জেনে রাখো। বিয়ে করবার মতো অত আজের সময় আমার নেই। রাহিমের কথা শুনে ঘরের সবাই আহাম্মকের মতো তাকিয়ে আছে তার দিকে। সাদিক তড়িঘড়ি করে বলে উঠল, ভাইয়া কি ছ্যাঁকা খেয়েছেন, এজন্য বিয়ে করবেন না সিদ্ধান্ত নিয়েছেন? সাদিক ভীষণ চঞ্চল প্রকৃতির ছেলে। বয়স অল্প হলেও তার মুখে প্রত্যেকটা কথাই স্পষ্ট। সর্বদাই সত্য মিথ্যা সামনাসামনি বলার সাহস রাখে সে। ছোট বড় ভেদাভেদ করে না। সবার সাথে মিশতে খুবই কম সময় লাগে তার, তবে বড়দের সবসময় সম্মান করে। রাহিম সময় নিল না উত্তর দিতে, মুচকি হেসে বলল, আমার জীবনে মা ব্যতীত কোনো নারী ছিল না এবং নেই। কথাটা শেষ করতেই দরজার দিকে চোখ গেল রাহিমের। মায়াভরা চোখ দুটো রাহিমকেই দেখছে। তাকে দেখতে লাগছে ঠিক একটা পরীর মতো। একটা ভেঙচি কেটে রাইকা চোখ সরিয়ে নিল। পাবেলের উদ্দেশ্যে ছোট্ট করে বলল, ভাইয়া জলদি এসো, বড়মু ডাকছে। পাবেল মৃদু হেসে বোনকে বলল, এই তো শেষ, ভেতরে আয়। না ভাইয়া, ওখানে সবাই অপেক্ষা করছে আমার জন্য। করুক, তাতে কি হয়েছে? ভেতরে আয়, আমার স্পেশাল গেস্টের সাথে পরিচয় করিয়ে দিই। অনিচ্ছা সত্ত্বেও ভেতরে যেতে হলো তার। পাবেল রাহিমকে দেখিয়ে নিজ বোনের উদ্দেশ্যে বলল, ও হলো আমার স্পেশাল গেস্ট, আমার কলিজা, আমার ভাই, আমার দুঃসময় এবং সুসময়ের সাথী, আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড রহিম আহমেদ। আর রাহিম, ও হচ্ছে রাইকা, আমার মেজো আব্বুর মেয়ে। ভাইয়ের মুখে রাহিমের এত ভালো ভালো কথা শুনে বহু কষ্টে একটু হাসল রাইকা। তার হাসি পাচ্ছে না, বরং উল্টো প্রচুর রাগ হচ্ছে। এই মানুষটার ব্যাপারে ভালো কথা রাইকার বদহজমের মতো লাগছে, কারণ তার ধারণা সে রাহিমের আসল চেহারা দেখে ফেলেছে। সে যেটা দেখেছে সেটাই আসল এবং একমাত্র। ভাইয়ের সম্মান রক্ষায় সৌজন্যমূলক হেসে রাইকা রাহিমের উদ্দেশ্য করে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? কেমন লাগছে আমাদের বাড়ি? আসতে কোনো অসুবিধা হয়নি তো? রাইকার খোঁচা মেরে কথা বলায় বিরক্ত হলো রাহিম, তবে মুখে পর্যাপ্ত পরিমাণে হাসি বজায় রেখেছে। ভুল করেও কাউকে বুঝতে দেয়া যাবে না তারা দুজন বা যেভাবে পরিচিত হয়েছে। তবে রাহিম একটা বিষয় ক্লিয়ার হলো, রাইকার এত পাওয়ার কারণ তার বাবা একজন পুলিশ অফিসার। বাবার পাওয়ারেই মেয়ে নিয়ে ঘোরে। রাহিম রাইকার মতো করেই উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাদের বাড়ি বরাবরই আমার পছন্দের একটা জায়গা। আর হচ্ছে কি অসুবিধা, আপনাদের এলাকা এবং এলাকার মানুষজন এতটাই ভদ্র যে আসার পথে কোনো সমস্যা হয়নি। কি সুন্দর তাদের ব্যবহার, মনটা ভরে গেছে আমার। রাইকা অপমানিত বোধ করল, নাক ফুলিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। দরজার বাহিরে গিয়ে পাবেলকে বলল, ভাইয়া জলদি। হ্যাঁ। পাবেল হাত উঁচিয়ে বোঝালো আসছে। রাইকা আর এক মুহূর্ত দেরি করল না। পাবেল তার নিজের মায়ের পেটের ভাই না হলেও যথেষ্ট সম্মান করে সে। পাবেলের প্রত্যেকটা কথাকে রাইকা গুরুত্ব দেয়। রাইকা 3জন মানুষকে ভয় পায়। এক হলো তার বাবা রফিকুল ইসলাম, দ্বিতীয় তার ছোট আব্বু আব্দুল রহমান এবং তৃতীয় পাবেল। আরেকজন ছিলেন, তিনি পৃথিবীতে নেই।
রাইকার বড় আব্বু। বিগত 5 বছর আগে তিনি স্ট্রোক করে মারা যান। পাবেল, রাইকা, সাদিক এদের বাবারা 3 ভাই। কর্মসূত্রে এক একজন নিজেদের পরিবার নিয়ে এক এক জেলায় থাকেন ঠিকই, তবে তাদের ভাইদের মধ্যে ছিল ভীষণ মিল। প্রতিটা ঈদে এবং প্রত্যেকটা ছুটিতে তারা সবাই মিলে একসাথে বাড়িতে আসেন। বাড়িতে যে কয়দিন থাকেন সবাই খানাপিনা একসঙ্গেই করেন। তাদের বউয়ের মধ্যে টুকটাক তর্ক হলেও ভাইরা ঠিক আছেন। রফিকুল ইসলাম এবং আব্দুর রহমান এখনও আসেননি বিয়েতে। অফিস থেকে ছুটি নেওয়ার প্রচুর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা। তাদেরও ভীষণ খারাপ লেগেছে 2 দিন আগে আসতে না পেরে, তবে উপায় নেই তাদের। নিরুপায় হয়ে অফিসের কাজের ফাঁকে ফাঁকে ফোন কলের মাধ্যমে চেষ্টা করছে কিছু সাহায্য করার। বড়রা আসতে দেরি হবে বলে ছোটদের পাঠিয়ে দিয়েছেন আগেই। রাইকার পরীক্ষা ছিল বলে আজ এসেছে, এছাড়া সবাই 2 দিন আগেই চলে এসেছে। তবে বড়রা আজই বাড়ির পথে রওনা দেবেন। সারাদিন অফিস করে রাতের বাসে করে বাড়ি আসবেন তারা। আগামীকাল শুক্রবার ছুটির দিন। সারাদিনে বিয়ের কার্যক্রম সম্পূর্ণ করে আবার সেই রাতের বাসে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে বলে সিদ্ধান্ত নিয়েছেন। ঘর থেকে সবাই বেরিয়ে পড়ল। বাড়ির উঠোনে এসে দেখল সবাই প্রস্তুত। বাইকে করে অনেকেই রওনা দিল। একটি হাইস গাড়ি, অথচ মানুষ অনেকগুলো। জায়গা না পাওয়ার ভয়ে পাবেলের বাইক নিয়ে রওনা দিয়েছে রুমো এবং তার স্বামী বাঁধন রহমান, সঙ্গে তাদের ছোট্ট পুত্র সন্তান রোহান। বড় মেয়ে বাবলি তাকে রাইকার কাছে রেখে গেছে। এক এক করে সবাই গাড়িতে চড়ে বসল। বাকি রইল রাহিম এবং রাইকা, সঙ্গে বাবলি। সে খালামণিকে ছাড়া কারোর কাছেই বসবে না। পাবেল সুযোগ বুঝে পেছনে একটু ফাঁকা জায়গা পেয়ে বসে গেছে। এমন জায়গায় বসেছে যে সেখান থেকে বের হওয়া মুশকিল। এদিকে রাহিম, রাইকা দুজন দুদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এভাবে দাঁড়িয়ে থাকাও যাচ্ছে না, শ্বাস নষ্ট হয়ে যাচ্ছে। রাইকার প্রচণ্ড রাগ হচ্ছে, মুখে বিরক্তর শব্দ করে পাবেলের উদ্দেশ্যে বলল, ভাইয়া তোমরা যাও, আমি যাব না। রাহিম চুপচাপ শুনছে সব কথা। ভেতর থেকে মাথা উঁচিয়ে পাবেল বলল, কেন রাইকা, কি হয়েছে বনু? এভাবে কি যাওয়া যায় বলো? বসার জায়গা নেই একটুও। বাবলিকে নিয়ে চলে যাও তোমরা, আমি বরং বড়াম্মুর সাথে থেকে যাই। সামনের 3 সিটে পাবেলের খালা, তার মেয়ে এবং পাবেলের মামি বসে আছে। 3 জন চেপে গিয়ে সামান্য একটু জায়গা বের করেছে, সেখানে রাইকাকে বসতে বলছে। অথচ সেই জায়গায় বাবলিও ঠিকমতো বসতে পারবে না। পারভিন বেগম বারবার বলেছে আজ যেহেতু গায়ে হলুদ, আজ ছেলে মেয়ে যাক, মজা করুক। তবে নাছরবান্দা পাবেলের খালা সাবিনা বেগম, সে দল ভারী করতে সঙ্গে নিয়েছে পাবেলের মামি রুনা বেগমকে। রাইকা বাড়ির দিকে পা বাড়াতেই বাড়ির ভেতর থেকে পারভিন বেগম বেরিয়ে এলেন। রাইকার মুখের এমন অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? তুই গাড়িতে না বসে বাড়ির দিকে যাচ্ছিস কেন? কোনো অসুবিধা হয়েছে? রাইকা চুপ রইল। বহু কষ্টে গাড়ি থেকে পাবেল নেমে এলো। মায়ের সামনে দাঁড়িয়ে তাতে দাঁত চেপে আস্তে করে বলল, আজ ওনাদের না গেলে কি হতো না মা? আমরা ভাই বোনেদের হিসাব করে গাড়ি নিয়েছি। এখন দেখো তোমার বোন কি করছে, নিজে তো যাচ্ছে, সঙ্গে মামিকেও নিচ্ছে, আবার পেছনে তার ভাসুরের 2টো মেয়েকেও বসিয়েছে। রাহিম দাঁড়িয়ে আছে, দেখো জায়গা পাচ্ছে না। রাইকা, বাবলি ওরা তো আছেই। আমি দেখছি, দাঁড়া। পারভিন বেগম গাড়ির কাছে গিয়ে তার বোনের উদ্দেশ্যে বললেন, সাবিনা, কাজটা কি ঠিক হচ্ছে? রাইকা আমাদের পরিবারের মেয়ে মানছি, তবে রাহিম, ও তো আমাদের অতিথি, তাই না? তুই বড় হয়ে কিভাবে বাচ্চাদের সাথে যাচ্ছিস? তোকে বলেছিলাম আমরা বাড়িতেই থাকবো। বড় ভাবি তো ঠিকই আমার সঙ্গে রয়েছে, তবে তোর এমন করছিস কেন বাচ্চাদের মতো? সাবিনা বেগম ভ্রু কুঁচকে বললেন, আমার বয়স এত বেশি হয়নি আপা, আর ওরা তো অন্য একটা গাড়ি ধরেও যেতে পারবে। আমি তোর আক্কেল দেখে অবাক হচ্ছি সাবিনা। কি বলছিস জানিস তুই? এখন কি আমি বেশি হয়ে গেলাম আপা? ঠিক আছে, নেমে যাচ্ছি আমি। একটু দূরে দাঁড়িয়ে রাহিম সেখানে থেকেই শুনছিল তাদের কথোপকথন। সাবিনা বেগম নেমে যাবে শুনে এগিয়ে এলো, হাত উঁচিয়ে বাধা দিয়ে বলল, সমস্যা নেই আন্টি, আপনি থাকুন। এমনিতেও নামার ইচ্ছে ছিল না তার। সুন্দর মতো নিজের জায়গায় বসে গেল। রাহিম পাবেলের কাঁধে হাত বুলিয়ে নিচু স্বরে বলল, রাগারাগি করিস না তো দোস্ত, এখন উনি নেমে গেলে দেখা যাবে বিয়েতে থাকবেন না। অযথা ঝামেলা করার দরকার নেই, অনেক দেরি হয়ে গেছে, তোর বেরিয়ে পড়। আমাকে বল ভাবিদের এলাকার নাম কি বা কোথায় গিয়ে নামতে হবে, আমি আসছি।
কি বলিস এসব? না না, একা যেতে পারবি না, আমিও তোর সাথে যাব, চল। নতুন জামায় এভাবে যাবে? তোর যেতে হবে না, আমি ঠিক পৌঁছে যাব। না না, আমি যাব তোর সাথে। পাভেল প্লিজ। ঠিক আছে, তাহলে রাইকাকে সঙ্গে নে, ওরও তো জায়গা হচ্ছে না। পাবেলের কথাটা রাইকার কান পর্যন্ত পৌঁছতেই চোখ বড় বড় করে তাকালো ভাইয়ের দিকে। রাহিম তা আর চোখে দেখে পাবেলকে বলল, মাফ চাই দোস্ত, মহিলা মানুষ সঙ্গে নিতে পারবো না। মহিলা শব্দটা শুনে তিরিং বিরিং করে উঠল রাইকা। রাহিমের ওপর রাগটা নিজের ভাইয়ের ওপর দেখিয়ে বলল, ভাই আমি কিন্তু যাব না বলে দিলাম। আমাকে মহিলা কেন বললো? পাবেল কিছু বলার আগে রাহিম বলল। রাহিমের এমন কথায় প্রচণ্ড বেগে চটে গেল রাইকা। রেগে মেগে বাড়ির দিকে পা বাড়ালো। পেছন থেকে পাবেল খপ করে রাইকার হাতটা ধরে নিল। শব্দ করে হেসে রাইকার উদ্দেশ্যে পাবেল বলল, তুইও কি বোকা বলতো? ও তো মজা করছে তোর সাথে, রেগে যাচ্ছিস কেন? আমার সাথে কোনো মজা চলবে না। এবার রাহিম বলল, ওকে ম্যাম, আপনাকে আমি মহিলা বলেছি, আপনি আমাকে পুরুষ বলে শোধবোধ করে দিন। উপস্থিত সবাই সশব্দে হেসে উঠল। পাবেল গাড়িতে ওঠার আগে রাহিমকে বলল, দোস্ত, ওকে সঙ্গে নে প্লিজ। পাবেলের হাত ধরে টেনে একটু দূরে নিয়ে বলল, শোন ভাই প্লিজ, আমি ওনাকে সঙ্গে নিতে পারবো না। সমস্যা কোথায়? অপ্রস্তুত হয়ে পড়ল রাহিম। কি উত্তর দেবে বন্ধুকে? কিভাবে বলবে তার বোনের সাথে কি ঘটেছে? চুপ করে রইল রাহিম। কি বলবে বুঝতে পারছে না সে। গলা খাকারি দিয়ে পাবেল বলল, আমার বোন খুবই ভালো একটা মেয়ে, ওকে সঙ্গে নিলে কোনো সমস্যা হবে না তোর। আর এতটুকুই তো রাস্তা। কিছু বলল না রাহিম। উত্তর না দিয়ে গাড়ির কাছে এলো। ড্রাইভারের পাশের সিটে বসা সাদিক তার কাছে গিয়ে বলল, সাদিক তুমি আমার সঙ্গে যাবে, নামো। নড়ে চড়ে বসলো সাদিক। খুবই শান্ত ভঙ্গিতে বলতে লাগলো, সরি ভাইয়া, এই মুহূর্তে আমাকে খুন করা হলেও এমন আরামের জায়গা ছাড়বো না। সাদিকের কথা শুনে পাবেল রাহিমকে বলল, দেখেছিস তো, অযথা সময় নষ্ট করিস না, অনেক রাত হয়েছে, বেরিয়ে পড়। রাইকা, তুই রাহিমের সঙ্গে আয়। যাব না শব্দটা মুখ দিয়ে বের করার আগেই পাবেল গাড়িতে চড়ে বসলো। সাবিনা বেগমের মেয়ে বাবলিকে নিজের কাছে টেনে নিল। গাড়ি স্টার্ট করলো। পারভিন বেগম ওদের বুঝিয়ে বলে বাড়ির ভেতরে চলে গেলেন। ঠায় দাঁড়িয়ে আছে দুজন। দুজন দুদিকে তাকিয়ে আছে। সময় জানতে হাত ঘড়ি দেখল রাহিম। দেরি হয়ে যাচ্ছে অনেক। রাইকার কোনো সারা শব্দ না পেয়ে হালকা গলা খাকারে দিয়ে রাহিম বলল, যেতে যেতে হবে, তাহলে দেরি না করাই ভালো। নিশ্চুপ দাঁড়িয়ে রাইকা। রাহিম আগ বাড়িয়ে আবারও বলল, কোন দিকে যেতে হবে আমি তো জানি না, আপনি সামনে হাঁটলে সুবিধা হবে। আবারও রাইকা চুপ। বোবা প্রাণীর মতো হাঁটতে শুরু করল। বাড়ি থেকে 10 মিনিট হাঁটলে তবেই গাড়ির দেখা মেলে। পুরোটা রাস্তা এসেছে চুপচাপ। বিয়েবাড়ির গেটে দাঁড়িয়ে আছে কিছু ছেলে মেয়ে। হাতে লাল টুকটুকে গোলাপ, সাথে রজনীগন্ধা। কিছু মেয়ের হাতে গোলাপের পাপড়ির ডালা। দেখে বোঝাই যাচ্ছে ছেলের বাড়ির লোকদের বরণ করতে এই আয়োজন। যদিও পাবেলরা সবাই ভেতরে চলে গিয়েছে, শুধুমাত্র দুজনই বাকি ছিল। শুধু এই দুজনকে বরণ করতে এভাবে দাঁড়িয়ে আছে দেখে রাহিম অবাক হলো। গেটে ঢুকতেই একটি সুন্দরী মেয়ে দুজনকে দুটো গোলাপ এবং রজনীগন্ধা দিল। তারা ফুল গ্রহণ করাতে মেয়েটি দারুণ হেসে বলল, থ্যাংক ইউ। রাহিম রাইকা দুজনে সৌজন্যমূলক হাসল। গেটে থাকা ছেলে মেয়েগুলোই ভেতরে নিয়ে গেল। স্টেজটা বেশ দারুণ সাজিয়েছে। পাবেল একা সোফায় বসে আছে, তার পাশে বউ নেই। রাহিমকে দেখতে পেয়ে স্টেজ থেকে নেমে এলো পাবেল। রাহিমের ঠিক একটু পেছনেই দাঁড়িয়ে আছে রাইকা। সে সুন্দর করে দেখছে চারপাশটা। স্টেজের সামনে সারি সারি চেয়ার, যার যেটার ইচ্ছে বসে আছে। কেউ কেউ আবার ছবি তুলতে ব্যস্ত। রাহিম একটি চেয়ার টেনে পায়ের ওপর পা তুলে আরাম করে বসলো। তার দেখা দেখি পাবেলও বসলো। রাহিম তার নজর অন্য কোথাও রেখে পা নাচাতে নাচাতে তার বন্ধুকে প্রশ্ন করল, ভাবির মেকআপ শেষ হয়নি এখনো, তাই না? বন্ধুর এমন প্রশ্নে খপ করে হেসে উঠল পাবেল। এর মধ্যে পাবেলের পাশে এসে বসলো রাইকা। অবশ্য তাকে রাহিম দেখেনি, কারণ তার নজর সেদিকে নেই। অন্যদিকে নজর স্থির রেখেই পুনরায় বলতে লাগলো, মহিলা মানুষের এই হচ্ছে সমস্যা, বুঝলে দোস্ত? উঠতে বসতে তাদের মেকআপ লাগবে তো লাগবে। কি পেয়েছে তার এই মেকআপে আল্লাহ জানেন। কথাটা শেষ করে পাবেলের দিকে তাকাতেই চোখ পড়ল রাইকার রাগী মুখখানার ওপর।
হকচকিয়ে গেল রাহিম। মুহূর্তেই চোখ সরিয়ে নিয়ে বিড়বিড় করে বলল, যখনই মন খুলে কিছু বলতে চাই তখনই বাঘিনীর দেখা মেলে। কি ভয়ঙ্কর চেহারা। পাবেল সামনে থাকায় রাহিমকে কিছু বলতে পারছে না সে, তবে মুখটা উসখুস করছে ভীষণ। চেয়ারে সোজা হয়ে বসল, হাত দুটো বুকের ওপর ভাঁজ করে সামনের দিকে নজর রেখে একটু জোরেই বলল, পুরুষ মানুষ থাকা উচিত পুরুষ মানুষের মতো। অযথা মেয়ে মানুষের কাছে কেন নাক গলাবে? মেয়ে মানুষ এটা করে, মেয়ে মানুষ ওটা করে, কেন রে ভাই? এত মেয়ে মানুষকে নিয়ে সমালোচনা কেন করতে হবে? তাদের কি খেদে কাজ নেই? যদি কোনো কাজ নাই থাকে তাহলে নিজের চরকায় তেল দিক, তবু এইসব থেকে দূরে থাকুক যত সবাজাইরা। পাবেল হাঁ করে তাকিয়ে আছে তার বোনের দিকে। সে এভাবে এতগুলো কথা বলবে তা ভাবেনি পাবেল। ওদিকে রাহিম রেগে মেগে একাকার, মন চাইছে গালে কষে আরেকটা থাপ্পড় দিতে, কিন্তু সেটা এই মুহূর্তে সম্ভব নয়। যখন যেভাবেই হোক এর প্রতিশোধ নেবে রাহিম। পাবেলকে কেউ ডাকলো, বোনকে কিছু না বলেই সে তাড়াহুড়ো করে উঠিয়ে চলে গেল। চুপচাপ দুজন বসে আছে, মাঝখানে একটি খালি চেয়ার। নীরবতাকে বিদায় দিয়ে গলায় ফের তেজ মিশিয়ে রাহিম বলল, মেয়ে মানুষকে নিয়ে ভাবা ছাড়া আমার প্রচুর কাজ আছে। আমি বেকুব নই যে তাদের নিয়ে সমালোচনা করব। কিছু মানুষের উচিত দুজন মানুষের কথার মধ্যে বাপা না ঢোকানো। আর যাই হোক, ভদ্রতা বজায় রাখা উচিত। যেখানে সেখানে অভদ্রতার পরিচয় না দিলে চলে। একদণ্ড দেরি করল না রাহিম। চেয়ার থেকে উঠে সোজা স্টেজের দিকে গেল। রাইকা খেপে উঠেও লাভ হলো না। রাহিম তাকে পাত্তাই দিল না। জ্বলন্ত আগুনে ঘি ঢেলেছে রাহিম। এই আগুন নেভানো দায়। সে পারছে না রাহিমকে তার চোখের সামনে থেকে সরাতে, পারছে না নিজের মাথার চুলগুলো টেনে ছিঁড়তে। দাঁতে দাঁত চেপে চোখ মুখ খিচে নিজের রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছেন রাহিম। স্টেজে উঠতে যাবে এমন সময় পেছন থেকে মেলি কণ্ঠে কেউ মিষ্টি করে ডাকল, এই যে মিস্টার, শুনছেন? পেছন ফিরে চাইল রাহিম। গেটের সেই সুন্দরীকে দেখতে পেল। মুখে টানা টানা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। রাহিম দুপা এগিয়ে গিয়ে বলল, আমাকে বলছেন? আপনার কি মনে হয় আমি অন্য কাউকে বলছি? নড়ে চড়ে দাঁড়ালো রাহিম। মেয়েটির মুখভঙ্গিতে অস্বস্তি অনুভব করছে সে। একটি সোজা কথা সোজাভাবে বললেই তো হয়। রাহিমের মুখের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে মেয়েটি। হয়তোবা উত্তরের জন্য অপেক্ষা করছে মেয়েটি। আর সময় না নিয়ে রাহিম বলল, হতে তো পারে অন্য কাউকে বলেছেন। বিয়ে বাড়ি মানুষের তো অভাব নেই। মেয়েটি ভাব নিয়ে বলল, এই মাহিদাকে তাকে ডাকে না, ঠিক আছে? জি, আমি কেন রাখছেন? পরিচিত হওয়ার জন্য। রাহিমের দিকে হাত বাড়িয়ে দিল। চোখের ইশারায় হ্যান্ডশেক করতে বলল। রাহিম অবাধ্য ছেলের মতো হাত দুটো সুন্দর করে বুকের উপর ভাঁজ করে নিল। মুখে পর্যাপ্ত পরিমাণ হাসি রেখে বলল, আমি রাহিম আহমেদ। জলজান্ত অপমানটাকে মাটি চাপা দিয়ে হাতটা গুটিয়ে নিল। মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে হাসতে চাইছে না সে, তবুও জোর করে হাসছে। মুখের সাথে একেবারেই বেমানান লাগছে হাসিটা। সে কিছু বোঝে না বলে রাহিমই বলল, আর আপনি? সুযোগ পেয়ে গড়গড় করে বলতে শুরু করলো, আমি মাহিয়ানা মাহি, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। আমি বউয়ের আপন খালাতো বোন। ও আচ্ছা। এতটুকু বলে পুনরায় স্টেজের দিকে পা বাড়ালো। পেছন দিকে আবারও সেই একই কণ্ঠে বলে উঠল, আচ্ছা, আপনি কি সিঙ্গেল? এতক্ষণ সব মেনে নেওয়া গেলেও এবার এটা একটু বেশি মনে হচ্ছে রাহিমের। ঘাড় ঘুরিয়ে উত্তরের পরিবর্তে নিজেই এক প্রশ্ন করল, এটাও পরিচয়ের মধ্যে পড়ে? উজবুকের মতো হেসে মাহি বলল, আসলে তো নয়, আর্মি আমার খুব পছন্দ। আমি ছোটবেলা থেকে। কথাটা শেষ করতে না দিয়ে রাহিম বলল, বুঝেছি, আমি বাদেও বাংলাদেশে অনেক আর্মি আছে। ঠিক আছে, ধন্যবাদ। দ্রুত গতিতে সেই জায়গা ত্যাগ করলো রাহিম। আর কিছুক্ষণ থাকলে হয়তো সরাসরি প্রেমের প্রস্তাব দিয়ে বসত। ঠিক এই কারণেই মেয়েদের অপছন্দ করে রাহিম। ছোট থেকে আজ পর্যন্ত প্রেমে অংশগ্রহণ করার রেকর্ড নেই তার। স্কুল, কলেজ, কর্মস্থল সবখানেই চেষ্টা করেছে মেয়েদের এড়িয়ে চলতে। বিশেষ প্রয়োজন ছাড়া মেয়েদের সাথে কথা বলতে পছন্দ করে না সে। জীবনে খুব কম বিয়ের অনুষ্ঠানে গেছে সে। বলা যায় মেয়েদের কারণেই এরকম সে। বিশেষ বন্ধুর বিয়ে, তাই কোনো দিক চিন্তা না করে চলে এসেছে এখানে। স্টেজের এক কোণে চুপটি করে বসলো রাহিম। এক নজরে ভালো করে চারপাশটা দেখলো। মাহি নামক অস্বস্তিটা নেই কোথাও।
এবার স্বস্তির নিঃশ্বাস নিল রাহিম। কপালে দুহাত ঠেকিয়ে মুখটা নিচের দিকে ঝুঁকে বসে রইল সে। নির্দ্বিধায় বলা যায় মাহি সুন্দরী, আর সেখানেই রাহিমের সমস্যা। সুন্দরী মেয়েদের পেছনে ঘুরঘুর করবে হাজার খানিক ছেলে, সেখানে মেয়ে হয়ে কেন ছেলেদের পেছনে ঘুরবে? মেয়েদের গায়ে পড়ে কথা বলার স্বভাবটা ভীষণ বিশ্রী লাগে রাহিমের কাছে। মেয়ে হোক বা ছেলে, তাদের সবারই সুন্দর ব্যক্তিত্ব থাকতে হবে, এটাই হচ্ছে আসল কথা। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ভাবনা থেকে বেরিয়ে এলো রাহিম। চিন্তিত গলায় পাবেল জিজ্ঞেস করল, কি হয়েছে দোস্ত? মাথা তুলে তাকালো পাবেলের দিকে, মুখে কিছু বলল না, মৃদু হেসে মাথা নাড়িয়ে বোঝালো কিছু না। তার হাত ধরে মুচকি হেসে পাবেল বলল, ওইদিকে চল, তোর ভাবি এসেছে। রাহিম উঠে দাঁড়ালো, হাত ধরে তাকে বইয়ের সামনে নিয়ে দাঁড় করিয়ে গর্বিত গলায় পাবেল বলল, এই যে এই ভদ্রলোক রাহিম আহমেদ, আমার সব কিছু। জীবনে বহু ঝড় ঝাপটা এসেছে, তবুও আমাদের আলাদা করতে পারেনি। দেখো, তুমি তাকে হিংসে করো না যেন। পাবেলের শেষ কথায় হাসল সবাই। রাহিমের কাঁধে হাত রেখে বউকে দেখিয়ে পাবেলকে বলল, তুই তো জানিস সব কিছু, সরাসরি যেহেতু আলাপ হয়নি তোদের, তাই নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছি। রোজিনা আক্তার রোজি, পেশায় একজন নার্স, 4 বোন, এর মধ্যে রোজি বড়। মুখে পর্যাপ্ত হাসি রেখে রোজির সাথে কথা বলল রাহিম। অপরিচিত যারা ছিল এক এক করে সবার সাথে পরিচয় করিয়ে দিল পাবেল। গায়ে হলুদের কাজ শুরু হয়েছে, একে একে স্টেজটা ঘুরে গেল মেয়ে মানুষে। তা দেখে রাহিম স্টেজ থেকে নেমে একটু দূরে একটা চেয়ার টেনে নিরিবিলি বসল। পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে চোখ রাখতেই দেখল 10টা মিস কল, উপরে ছোট করে লেখা মা। এখানে তীব্র সাউন্ডে বক্সের শব্দ। চেয়ার ছেড়ে উঠে গেটের দিকে গেল। মায়ের কন্ট্যাক্ট নাম্বার বের করে কল করল। 2বার রিং বাজতে রিসিভ হলো। ওপাশ থেকে কিছু বলার আগে রাহিম শান্ত গলায় বলল, আমি দুঃখিত মা, আসলে এখানে আসার পর থেকেই কে যে ব্যস্ত সময় যাচ্ছে, এর জন্য তোমাকে কল করে জানাতে পারিনি। ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে বললেন, কল করতে পারোনি মানলাম, কল রিসিভও করতে পারলে না, এটা তো মানতে আমার অসুবিধা হচ্ছে রাহিম। তুমি বড় হয়েছো, এবার অন্তত আমাকে একটু বোঝো। তোমাকে বলেছি পৌঁছে আমাকে একটা কল করবে, তুমি না হয় ছোট্ট একটা টেক্সট করতে, তবেই তো হতো। আমি আসলে অনেক সরি মা, রাগ করো না, আমি ঠিক আছে। ছেলের কথায় গলা থেকে গম্ভীরতা দূর হয়ে গেল। মনের অস্বস্তি ভাবটা আর নেই, মাথা থেকে দুশ্চিন্তাটা এবার যেন বিদায় নিল। রাহিমের মা রেখা বেগম, তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। বেশ কয়েক ঘন্টা যাবৎ ছেলের কণ্ঠে শুনতে না পেয়ে দুশ্চিন্তায় ডুবেছিলেন। এবার স্বস্তির নিঃশ্বাস নিলেন রেখা বেগম, স্নেহের গলায় বললেন, রাগ করিনি বাবা, আমার দুশ্চিন্তা হচ্ছিল, তবে এখন ভালো লাগছে। এটা শুনেছে আমার 7 রাজার ধনটা ঠিক আছে। নিজের খেয়াল রেখো, আর ব্যস্ততার মাঝেই মাকে খোঁজ জানিও। তোমার খোঁজ না পেলে মা পাগলের ন্যায় হয়ে যায় বাবা। জানি তো মা, আমি যখনই সুযোগ পাবো তোমায় কল করব। তুমি সাবধানে থেকো মা। ঠিক আছে বাবা, বিয়ে বাড়ি এনজয় করো, রাখছি। কল কেটে দিলেন রেখা বেগম। কান থেকে ফোনটা নামিয়ে ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে অদ্ভুতভাবে সামনে এসে দাঁড়ালো মাহি। নিমিষে রাহিমের হাসি মাখা মুখখানায় বিরক্তি ছেয়ে গেল। পাশ কাটিয়ে চলে যাবে এমন সময় মাহি বলল, মেয়ে মানুষ দেখে আপনি এভাবে পালিয়ে যান কেন? মাহির উদ্ভট প্রশ্নে থেমে গেল রাহিম। দুজনের মধ্যে বেশ দূরত্ব বজায় রেখেছে। রাহিম বুকের উপর হাত দুটো ভাঁজ করে টান টান হয়ে দাঁড়িয়ে বলল, সরি, আমি কি দেখে পালিয়ে যাই? অবশ্যই মেয়ে দেখে। আপনার কেন মনে হলো এমন? তখনও আপনি কথা না বলে তাড়াহুড়ো করে চলে গেছেন, আর এখনো পাশ কাটিয়ে যাচ্ছেন। এর মানে কি মিস্টার? ও হ্যালো ম্যাম, এর মানে এই না যে আমি মেয়েদের দেখে পালিয়ে যাই। ওকে, আমি কথা বলতে ইচ্ছুক নই, তার জন্য কথা বলি না, ব্যাস। কিন্তু আমি আপনার সাথে কথা বলতে চাই। দেখুন, আমি আবারও বলছি, আমি কথা বলতে ইচ্ছুক নই, অযথা আমাকে বিরক্ত করবেন না। চোখ নামিয়ে নিল মাহি। মুখ থেকে হাসি বিলীন হলো। ছোট্ট করে শ্বাস ছেড়ে নিচু স্বরে বলল, আপনি ভার্চুয়ালে যেমন, বাস্তবেও ঠিক তেমনই। মাহির কথাবার্তার ভীষণ অদ্ভুত লাগছে রাহিমের কাছে। কি থেকে কি বলছে সবকিছু কেমন ঘোলাটে লাগছে।
কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করল। ভার্চুয়াল বাস্তব মানে কি? রাহিমের প্রশ্নের উত্তর দিল না। প্রসঙ্গ পাল্টে মাহি বলল, বলুন তো, আমি কিভাবে জেনেছি আপনি আর্মি? আমি যা জানতে চাইছি তার উত্তর দিন আগে। আমার উত্তর আগে চাই। বোকার মতো প্রশ্ন করলে দেওয়ার মতো কোনো উত্তর থাকে না। আমাকে দেখে যে কেউ বলতে পারবে আমার পেশা কি। আপনি ছোট বাচ্চা নন যে আমায় দেখে বুঝতে পারেননি। 2 মাস যাবৎ আপনাকে ফলো করছি। এবার যেন একটু বেশি অবাক হলো রাহিম। আর কিছু না বলে সুরসুর করে চলে গেল মাহি। স্টেজের দিকে ফিরতেই চোখ পড়ল রাইকার ওপর। দূর থেকে নজর স্থির রেখেছে সে। রাহিম আর মাহির কথা বলা দেখছিস হয়তো। রাহিম স্টেজে উঠে পাবেল এবং রুজিকে হলুদ ছুঁয়ে দিল। সাদিক রাহিমের কাছ থেকে ফোন নিয়ে সুন্দর মুহূর্তের একটি সাক্ষী রাখল। পাবেল রুজি মাঝখানে, তার দুপাশে রাহিম এবং রাইকা। যদিও ছবি তোলার ইচ্ছে ছিল না রাইকার, কিন্তু সে সোফা সেরে উঠতে উঠতে সাদিক ক্লিক করে ফেলেছে। বন্দি করেছে 4 জন মানুষকে একই ফ্রেমে। নাচ গান অনেক হয়েছে, যদিও রাহিম এসবের মধ্যে ছিল না। সে নীরব দর্শকের মতো চুপচাপ দেখছে। খাবার দাবার সেরে বিদায় নিল সবাই। এখন গাড়ি খালি। রাত বেশি হওয়ায় অনেকেই চলে গেছে। পেছনে রাইকার সাথে বসতে হবে বলে সে ড্রাইভারের পাশের সিটে বসে গেল। আসার সময় বিপদে পড়েছিল, তাই বাহিনীর সাথে এসেছে, কিন্তু তার সাথে আর নয়। এক এক করে সবাই উঠে গেল গাড়িতে। পেছন থেকে পাবেল ড্রাইভারকে বলল গাড়ি স্টার্ট করতে। দেরি না করে দ্রুত গাড়ি স্টার্ট করলো ড্রাইভার। ঠান্ডা ঠান্ডা সকাল। রাতে যে এখনই ঘুমটা জমেছে। কাঁথা মুড়িয়ে ঘুমোচ্ছে রাহিম। বিশাল বড় বাড়ি, ঘরের সংখ্যাও অনেক। 3 ভাই 3 রকমের ভাবে বাড়ি করেছেন। পাবেলদের হাফ বিল্ডিং, রাইকাদের ফুল বিল্ডিং, আর সাদিকদের রঙিন টিনের ঘর। যে যেভাবে পেরেছে ঘুমিয়েছে। রাহিম সাদিকের ঘরটাই নিরিবিলি মনে করেছে, তাই সে এখানে ঘুমিয়ে পড়েছে। ফজরের আজান শেষ হয়েছে, মিনিট 15 হবে। বাইরে দিনের আলো ফুটেছে, তা ঘর থেকেই দেখা যাচ্ছে। টিনের ঘরে এই হচ্ছে এক সুবিধা, বাইরের আলো ঘরে ঢুকেছে। দরজা জানালা বন্ধ থাকা সত্ত্বেও ভেতরে সব কিছুই সুন্দর দেখা যায়। রাহিমের আরামের ঘুম বেশিক্ষণ টিকল না। উঠোন থেকে মানুষের অতিরিক্ত কথা বলার আওয়াজ ভেসে আসে। আওয়াজটা ভীষণ তীব্রভাবে কানে আক্রমণ করছে। কানের ওপর হাত চাপা দিয়েও কোনো লাভ হলো না। বহু চেষ্টা করেও পারল না চোখ বুজে শুয়ে থাকতে। ঘুমের ঘরে এরকম আওয়াজে বুকটা ধরফর করে উঠল। চট করে শোয়া থেকে উঠে বসল রাহিম। তার পাশে খেয়াল করলো সাদিক নেই। বালিশের তলা থেকে ফোনটা বের করে স্ক্রিনে সময় দেখলাম 7টা ছুঁই ছুঁই। গায়ের উপর থেকে কাঁথা সরিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। রাহিমের পরনে কালো রঙের টি শার্ট এবং ট্রাউজার। ধীর পায়ে ঘর থেকে বের হলো সে। বারান্দায় এসে দাঁড়াতেই দেখতে পেল উঠোনে অনেক মানুষ। ঘুম ঘুম চোখে কারো মুখ পরিচিত লাগলো, আবার কিছু মুখ অপরিচিত। এত ভিড়ের মাঝে ও রুমুখ খেয়াল করল রাহিমকে। উঠান থেকে দ্রুত পায়ে বারান্দার সামনে এসে হেসে বলল, উঠে গেছো ভাই, নাকি আমাদের কলরবে উঠতে বাধ্য হয়েছ? শুকনো ঠোঁটে মৃদু হেসে রাহিম বলল, তেমন কোনো ব্যাপার নয় আপু, প্রতিদিন ভোর 5টায় মাঠে নামতে হয়। যদিও ছুটিতে থাকলে সেটা আলাদা কথা, তবে আপু দারুণ ঘুম হয়েছে আজ। আসলে গ্রামের ব্যাপারটা অন্যরকম। গ্রামের এই আলো বাতাস পশু পাখি সবকিছু আসল খাটে। আমরা যারা রাজধানীতে থাকি সত্যি খুব আফসোস হয়, গ্রামের অতি সুন্দর তরতাজা প্রকৃতি থেকে বঞ্চিত আমরা। 4 দেয়াল থেকে আমাদের মন মরে গেছে প্রায়। শরীরের অবস্থা তো আরও খারাপ। একদমই ঠিকই বলেছ, তবে অনিচ্ছাকৃতভাবে আমাদের গ্রাম থেকে দূরে থাকতে হয়, এছাড়া উপায় নেই যে। যাই হোক, তুমি ফ্রেশ হয়ে নাও ভাই। মেজো আব্বু ছোট আব্বু সবাই এসেছেন খানিকক্ষণ আগে। সবাই একসঙ্গে বসে নাস্তা করবো আজ। ঠিক আছে আপু। রুমও চলে গেল। রাহিম ঘরে ফিরে এলো। ব্যাগ থেকে টুথব্রাশ এবং টুথপেস্ট বের করলো। কাঁধের ওপর তোয়ালে রেখে ঘর থেকে বের হলো। উঠান ডিঙিয়ে কলপাড়ের দিকে গেল। পেছন থেকে সাদিক ডাকলো, রাহিম ভাইয়া এদিকে আসেন। কলপাড়ে না গিয়ে সোজা সাদিকের সামনে গিয়ে দাঁড়ালো। মুখে কিছু না বলে ভ্রুর ইশারায় প্রশ্ন করলো কি হয়েছে। সাদিক মুহূর্তেই উত্তর দিল, এদিকে ছোট একটা মাঠ আছে, চলেন একটু ভলিবল খেলে আসি। মুখ থেকে ব্রাশ সরিয়ে রাহিম বলল, রুমু আপু বলেছে জলদি ফ্রেশ হতে। সমস্যা নেই, চলেন। আমি দেখে এসেছি বড় আম্মুর নাস্তা তৈরি করা এখনো শেষ হয়নি, আরও অনেক সময় লাগবে, ততক্ষণে আমাদের খেলা শেষ হয়ে যাবে।
এই বলে সাদিক হাঁটা শুরু করলো। তার পিছু পিছু হেঁটে যাচ্ছে রাহিম। সামনে একটি পুকুর পেল। পুকুরের চারিপাশে সুপারি গাছ, সবগুলো গাছ একই সমান, হয়তো একদিনই লাগানো হয়েছে। ঘাটটাও বেশ সুন্দর করে বাঁধানো। এক পা দু পা করে নামলো রাহিম। পুকুরে পরিষ্কার পানি পেয়ে মুখটা ধুয়ে নিল। পুকুর থেকে একটু সামনে মাঠ। সাদিকের বয়সী কিছু ছেলে সাদিক আর রাহিমের জন্য অপেক্ষা করছে। এক দৌড়ে মাঠে নেমে গেল সাদিক। দুটো দল ভাগ করে খেলা শুরু করলো। রাইকা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নিল। বাবা মা ছোট আব্বু ছোট আম্মুর সঙ্গে বসে কথা বলল কিছুক্ষণ। তারপরেই লেগে পড়ল কাজে। এক ঘর থেকে আরেক ঘর এক এক করে সবগুলো ঘর গোছাচ্ছে। যদিও রাইকা একা নয়, তার সঙ্গে সাহায্য করছে পাবেলের খালাতো বোন আঁখি। দুজন মিলে দারুণভাবে কাজ করছে। সব ঘর মোটামুটি গোছানো শেষ, শুধু সাদিকের ঘর বাদে। রাইকা ঘরে প্রবেশ করলেও আঁখি দরজার বাইরেই দাঁড়িয়ে আছে। তা দেখে রাইকা বলল, তুই কি ওখানে দাঁড়িয়ে থাকবি নাকি ভেতরে এসে আমার সাহায্য করবি বলতো? আঁখি কাচুমাচু মুখ করে বলল, আমি এই ঘরে ঢুকবো না রাইকা আপু। টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড়গুলো গোছাতে গোছাতে রাইকা জিজ্ঞেস করল, কেন রে, এই ঘরে কি ভূত প্রেত আছে? এরও বড় কিছু আছে? রাইকা ব্যাপারটা বুঝল। সাদিক আর আঁখি সমবয়সী, দুজনে ক্লাস 10-এ পড়ে। বছর দুয়েক ধরে ওদের মধ্যে ভালোবাসার একটি সম্পর্ক গড়ে উঠেছে। বলা যায় তারা নিজ ইচ্ছায় সম্পর্কটি গড়ে তুলেছে। শুধুমাত্র রাইকা ব্যতীত এবারের আর কেউই এই ব্যাপারটার বিষয়ে জানে না। এ ব্যাপারে রাইকা জেনে পড়েছে এক মহাবিপদে। 1 মাসের মধ্যে 1000 বার তাদের ঝগড়া লাগে এবং বিচারক হিসেবে রাখে রাইকাকে। এখনও তাদের মধ্যে ঝগড়া লেগে আছে। কেউ কারো সাথে কথা বলে না। আঁখি বিয়েতে আসবে না, কিন্তু তার মা সাবিনা বেগমের জোরাজুরির জন্য আসতে বাধ্য হয়েছে। ওদিকে বিয়েতে আঁখি আসবে বলে সাদিক আসতে চায়নি। রাইকা বুঝিয়ে সুঝিয়ে এনেছে। রাইকা নিজের কাজ চলমান রেখে বলল, এখন তো সাদিক ঘরে নেই, তুই আয়। এখন নেই তো কি হয়েছে? একটু পর ঘরে ঢুকে যখন টের পাবে আমি এসেছিলাম তার ঘরে, তখন তো আমাকে সাবান সোডা ছাড়াই ধুয়ে দেবে। এত ভয় পাস কেন বলতো? আমি আছি না। তবু আপু, আমি ওর কাজ করতে পারবো না। বাইরে কাজ থাকলে আমি করে দিচ্ছি, এগুলো তুমি করো। কথা শেষ করতে দেরি, তার যেতে দেরি হলো না। কাজ থামিয়ে হতবাক হয়ে তাকিয়ে রইল রাইকা। কিছুটা রাগ হলো এটা ভেবে যে 2 দিন পরেই তাদের সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। ভুম ভুম শব্দে চমকে উঠল রাইকা। ফোন বাজছে, কিন্তু কোথায় বাজছে তার টের পাওয়া যাচ্ছে না। টেবিলের ওপর ওয়ার্ড্রোবের ওপর ভালো করে দেখল, তবে পেল না ফোন। 1 মিনিটের মতো থেমে আবারও বাজতে শুরু করল। আস্তে আস্তে বিছানার কাছে গেল। খপ করে বালিশটা সরিয়ে ফেলল। দেখতে পেল কালো রঙের একটি আইফোন। তার মনে প্রশ্ন জাগল, এই ফোন কার? সাদিকের তো আইফোন নেই। সাদিকের ঘরে রাতে কে কে ঘুমিয়েছে তাও জানে না রাইকা। ফোনটা হাতে তুলে নিল। স্ক্রিনে চোখ পড়তে দেখলো মা লেখা। সে বুঝলো যার ফোন তার মা কল করেছে, কিন্তু ফোনটা কার তা এখনও বুঝতে পারছে না। একের পর এক কল করছে, হয়তো ভীষণ জরুরি কথা বলার আছে। কল রিসিভ করে কি তাকে বলবে? আপনার সন্তান ফোনের কাছে নেই? যদি ওপাশ থেকে বলে ওঠে, তাহলে তুমি কল রিসিভ করেছো কেন? বা যার ফোন সে যদি প্রশ্ন করে, আমার ফোনে হাত দিয়েছেন কেন? তখন কি উত্তর দেবে রাইকা? পড়েছে দোটানায়, কি করবে বুঝে উঠতে পারছে না। এবারের মতো কল কেটে গেল। ফোনটা টেবিলের ওপর রেখে বিছানা গোছাতে লাগলো সে। মিনিট 5 পর আবারও বাজতে শুরু করলো। এবার কোনো দিক বিদিক চিন্তা না করে কলটা রিসিভ করে কানে ধরল। ভীতু গলায় নিচু স্বরে বলল, আসসালামু আলাইকুম। আপনার সন্তান ফোনের কাছে নেই এবং আমি জানিও না আপনার সন্তানকে। আপনি বারবার কল করছেন তাই রিসিভ করেছি। আমি জানি আমার উচিত হয়নি অনুমতি ছাড়া কারো জিনিসে হাতে। আমি দুঃখিত। একদমই কথাগুলো বলল রাইকা। ওপাশের মানুষটি একটুও বিরক্ত হলেন না, বরং হেসে বললেন, এইটা কোনো অপরাধ নয় মা। কিছু কিছু সময় অনুমতি ছাড়াই অন্যের জিনিসে হাত দিতে হয়। কল রিসিভ না হলে আমার ভীষণ দুশ্চিন্তা হতো। না জানি আমার ছেলেটার কি হয়েছে। তুমি কল রিসিভ করেছো, এখন আমি তোমার কাছ থেকে জানতে পারবো আমার ছেলে কোথায় আছে এবং সে ঠিক আছে কিনা। একটু যেন স্বস্তি পেল রাইকা। তবে কে ওনার ছেলে সেটা বুঝতে পারছে না। এবার রাইকা নিজের মতো করে বলতে শুরু করলো, আসলে কে আপনার ছেলে আমি তো জানি না।
আমার ছোট ভাইয়ার ঘর গোছাতে এসে বালিশের তলায় ফোন বাজতে শুনেছিলাম, তখনই ফোনটা মানে আমি বালিশ সরিয়ে ফোনটা দেখি আর কি। কথা শেষ করতে পারল না, কল কেটে গেছে, হয়তো নেটওয়ার্কের সমস্যা। তবে মনে মনে খুশি হলো রাইকা। অচেনা মানুষের সাথে এত বেশি কথা বলতে হলো না তার। বিছানা গুছিয়ে ফোনটা আগের জায়গায় রেখে বেরিয়ে গেল। উঠানে আসতেই ছোট্ট আম্মু বললেন, কি রে রাইকা, সাদিককে দেখেছিস? নাস্তা করবে সবাই, কিন্তু ওর তো দেখা নেই। উঠানের আশেপাশে ভালো করে দেখে রাইকা বলল, ছোট আম্মা, আমি তো মাত্রই ওর ঘর গুছিয়ে এলাম, ও তো ঘরেও নেই, সকাল থেকে ওকে তেমন দেখিও নি। একটু দেখ না মা, কোথায় আছে। রাইকার মাথায় হাত বুলিয়ে ছোট আম্মু বললেন, ভাইকে আগে খুঁজে আন, তারপর খা সোনা মা আমার। ছোট আম্মুর কথা অমান্য করতে পারল না রাইকা, এবং কখনো পারেও না, কারণ তিনি সবসময় নিজের সন্তানের মতো ভালোবাসেন রাইকাকে। সাদিকের ছোট বোন আতিয়া ক্লাস 4-এ পড়ে। তাকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে এলো। এলাকার এক ছেলেকে জিজ্ঞেস করায় সে জানায় যে সাদিক মাঠে খেলছে। মাঠটা বাড়ির কাছে হওয়ায় রাইকা আতিয়াকে নিয়ে হাঁটতে হাঁটতে মাঠের একদম কাছে চলে গেল। মাঠে কে কে আছে তা খেয়াল না করেই চিৎকার করে ডাকলো,